তো আমরা একটু কথা বলতে চাই ইমাজিন কাপ যেটা 2026-এ হলো, সেই ম্যাচগুলো নিয়ে এবং সেখানে বাংলাদেশের যে কি পারফরমেন্সগুলো ছিল সেই সম্পর্কে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। যেখানে যদি আমি একটু শুরু করতে চাই মাহফিজুল ইসলামের কথা বলতে, আসলে তার খেলাটা কেমন দেখলেন? এমার্জিং কাপটা তো হয়েছে আসলে সাউথ আফ্রিকায় মাহফিজুর রবিনের কথা আপনি বলছেন। অনেকগুলো টিম কিন্তু খেলছে, অনেক কনফিউজিং ব্যাপার। একটা তো এইচপি টিম সাউথ আফ্রিকাতে খেলেছে, তারা 3 টিমের একটা সিরিজ খেলেছে। আবার আরেকটা ইমার্জিং টিম 3 দিনের ম্যাচও খেলবে কদিন পর। একটা এইচপি টিম মালয়েশিয়ার সঙ্গে দেশের মাটিতে খেলেছে, আর একটা আন্ডার-23 টিম মালয়েশিয়ার সঙ্গে দেশের মাটিতে খেলেছে। আরেকটা বাংলাদেশ এ টিম, তারা 23 তারিখ থেকে সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে। আরেকটা বাংলাদেশ এইচপি টিম অস্ট্রেলিয়ার মাটিতে এই মুহূর্তে ডারউইনে আছে, যারা টপ এন্ড টি20 খেলবে। সো দেয়ার আর লট অফ টিমস। মাহফিজুর রবিন, যিনি সাউথ আফ্রিকার মাটিতে এইচপি দলের হয়ে খেলেছেন, হি ওয়াজ দ্য বেটার ব্যাটার। বাংলাদেশ ওই কন্ডিশনে স্ট্রাগল করেছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য ব্যাটার্স যে ওই স্ট্রাগলিংটা করেন নাই। হি ওয়াজ ভেরি প্রমিনেন্ট অন টু হিজ ব্যাকফুট। ওই টাইপের কন্ডিশনে যেটা হয় যে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ স্ট্রং অন ইউর ব্যাকফুট, ইউ হ্যাভ টু রক ব্যাক। You cannot always just lean forward and play your shots because the bowlers are not providing you deliveries to drive the ball. ওই কাজটাই রবিন খুব ভালো মতো করেছেন, যে ব্যাকফুটে খেলেছেন অনেক বেশি। এবং দুটা ইনিংস আমি একদম দেখেছি, খুব বল বাই বল দেখেছি। আমার মনে হয়েছে যে বটম হ্যান্ডেড প্লেয়ার, বটম হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার, হি প্লেড ওয়েল, ভালো করেছেন। সামি ভাই, আমরা দেখেছি যে বাংলাদেশে আন্ডার-23-র সাথে কিন্তু মালয়েশিয়ার ন্যাশনাল টিম খেলছে এবং সেটার সঙ্গে কিন্তু আপনি কানেক্টেড, এবং যদি বলি এটা কিন্তু আপনার ব্রেন চাইল্ড বলতেই হয়, কারণ আপনি আন্ডার-23 কিন্তু আপনি একটা প্ল্যান বলেছিলেন এবং ওই সময়ের গভর্নিং বডি যারা ছিল তাদেরকে কিন্তু আপনি বলেছিলেন যে বাংলাদেশের এই 23টা দরকার ফিউচার পাইপলাইনের জন্য, এবং আমরা দেখছি সেটা কিন্তু এক্সিকিউট হচ্ছে এবং এতগুলো খেলা একটা টাইম চলছে এবং আন্ডার-23 কিন্তু অনেক জায়গাতেই ঘুরে ফিরে খেলছে। এবং আন্ডার-23 ন্যাশনাল টিমটা আসলে আমার ব্রেন চাইল্ড ছিল না। আমার ব্রেন চাইল্ড ছিল মূলত আন্ডার-23 স্টেজের জন্য একটা আলাদা লিগ করা, এবং দ্যাট আইডিয়া অ্যাকচুয়ালি কেম ফ্রম দেবরাজ রাউত পারফরমেন্স অ্যানালিস্ট যখন বিয়ন্ড বর্ডার্স তাকে বাংলাদেশে এনেছিল এবং বেশ কয়েকজন অ্যানালিস্টকে তৈরি করা হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ দেম, যিনি আগে করেছিলাম তার কাছ থেকে অ্যানালাইসিসের কোর্স। তবে বাংলাদেশে এটা একটা খুব বড় বিষয় যে এই কোর্সের গ্র্যাজুয়েট অনেক, তিনি কিন্তু আন্ডার-23 ন্যাশনাল টিমের অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। সো দেবরাজের সঙ্গে তখনই কথা হচ্ছিল যে আই ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন যে ইন্ডিয়াতে জয়সওয়ালরা আফটার প্লেয়িং আন্ডার-19 দে ফ্লারিশ আ লট, বাট অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের প্লেয়ারদের স্ট্যান্ডার্ডটা তো উন্নতি হয় না। সো দেন দেবরাজ টোল্ড আ পয়েন্ট দ্যাট বিফোর প্লেয়িং দ্য রঞ্জি tournaments, the under-19 graduates play the CK Naidu Trophy, which is called as CK Naidu Trophy, which is actually the under-23 tournament. So এক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে প্রথমত 19 সার্কিটে YCL এ তার আগে আন্ডার-18 পর্যায়ে প্রায় 3-4 হাজার ছেলে খেলে, সেখান থেকে মাত্র 30 বা 40 জন আন্ডার-19 সার্কিটে আসে। সো আন্ডার-19 সার্কিটে আসার পরে বাকি যে 2-3 হাজার ছেলে আছে তারা ঝরে পড়ে যায়, বিকজ দে ডু নট হ্যাভ অ্যানাদার অপরচুনিটি টু ফ্লারিশ। সো তাদের জন্য একটা পাইপলাইন ক্রিয়েট করা, এবং সেই সঙ্গে 19-এর ছেলেরা যারা আন্ডার-19 গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরে দে গেট অ্যাম্পল অ্যামাউন্ট অফ ম্যাচেস, দে গেট টু সেট দেয়ার স্কিল সেট আপ টু দ্য international standard, according to the international standard. So তাদের জন্য বেশি বেশি ম্যাচ খেলার ব্যবস্থা করার জন্য আন্ডার-23 YCL বা আন্ডার-23 BCL এর ব্যবস্থা করার কথা তৎকালীন ক্রিকেট বোর্ডের কাছে আমি তখন বলেছিলাম। আনফর্চুনেটলি সেই বোর্ডটা তো পরবর্তী সময় আর থাকে নাই, বাট ফর্চুনেটলি বর্তমান সময়ের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে তারা সেই আইডিয়াটাকে ক্যারি করেছে। দে হ্যাভ ক্যারিড ফরওয়ার্ড দ্যাট পার্টিকুলার আইডিয়া, এবং সেটারই একটা সূত্র ধরে সেটারই একদম ইনিশিয়াল প্রজেক্ট হিসেবে আন্ডার-23 একটা ন্যাশনাল টিম গঠন করা হয়েছে, যেখানে স্ট্রেট আন্ডার-19 গ্র্যাজুয়েট যে প্লেয়াররা আছে, দোজ প্লেয়ার্স আর ইনক্লুডেড, অ্যান্ড আ হিউজ বাঞ্চ অফ ক্রিকেটার্স। যেখানে লাস্টের যে ম্যাচটা হলো সেই ম্যাচে 5টা পরিবর্তন করা হলো, এবং যে 5টা পরিবর্তন করা হলো তাদের মধ্যে একটা পরিবর্তনে আদিল সিদ্দিকী, তিনি একটা সেঞ্চুরিও করলেন, 135 রানের একটা ইনিংস খেললেন। সো
এই যে আন্ডার-23 আলাদা করে চিন্তা করে আপনি দেখেন, এই ছেলেগুলো এখন আন্ডার-23 ন্যাশনাল, ওই যে আন্ডার-23 বিসিএল হলে Yes. তারা আন্ডার-23 ন্যাশনাল টিমে খেলার জন্য তারা ওইখানে পারফর্ম করবে। সো এই যে কম্পিটিশনটা বাড়বে, তাদের স্কিলটা বাড়বে। এই যে আদিল সিদ্দিকী এই লেভেলের একটা ম্যাচ খেললো, একটা সিরিজ খেললো, এর আগে আমরা জাওয়াদ আবরারদেরকে দেখলাম পুরো থ্রু আউট দ্য সিরিজ তারা খেললো, ইকবাল, আব্দুল্লাহ, তাদেরকে আমরা দেখলাম যে পুরো সিরিজটা খেললো, শেখ পারভেজ জীবন ম্যাচ পেলেন, স্বাধীন ইসলাম খেললেন। সো এটাই তো আসলে একটা ক্রিকেটার পাইপলাইন হওয়ার কথা, এটাই তো Exactly. একটা ক্রিকেটার পাইপলাইনের জায়গা হওয়া উচিত। সো দ্যাট ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট ইজ ইন গুড হ্যান্ডস।